আন্দামান সাগরে একটা ট্রলার ডুবে প্রায় 250 জন নিখোঁজ। এর মধ্যে একটা বড় অংশই বাংলাদেশি এবং রোহিঙ্গা শরণার্থীর কথাও রয়েছে, তবে সংখ্যাটি এখন স্পষ্ট নয় বাংলাদেশি কতজন বা এবং তাদের ধারণা করা হচ্ছে তারা সবাই মারা গেছেন। এরকমের এই যে ঝুঁকিপূর্ণ অভিবাসন, এরকমের একটি অভিবাসনের থেকে ফিরে আসা একজন যার কথা বলছিলাম, পরিচয় করে দিচ্ছিলাম, আমাদের সাথে রয়েছেন একজন সার্ভাইভার যিনি কক্সবাজারের মহেশখালী থেকে, মোহাম্মদ জহির। একটু তার কাছে যুক্ত হতে চাই, তার কাছ থেকে এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শুনে আসতে চাই। জহির, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? যদি শুনতে পেয়ে থাকেন, আপনার কাছ থেকে আপনি যেই অবস্থা থেকে ফিরে এসছেন সেই অবস্থার পরিস্থিতি বা সেই অবস্থাটা কেমন ছিল সেটি একটু জানতে চাই। আমি যখন ধরা পড়ছিলাম, তো আমাকে যোগাযোগ করতে দেয় নাই, কিচ্ছু দেয় না। মোবাইল, আমার পাসপোর্ট ছিল, পাসপোর্টটা নতুন ভাবে করছিলাম, কিন্তু ভিসা লাগাইতে পারে নাই। সরকার 2023 বন্ধ রাখছিল, যারা 2023 ডিসেম্বরে কিছু একটা বন্ধ রাখছিল, কিন্তু পাসপোর্টটা কিন্তু ভিসা লাগায় না, এমনি কসম ছিল। কিন্তু যখন আমাকে জেল আটকাইছে, তো মোবাইল, মানি ব্যাগ সব, পাসপোর্ট সব কিছু রাখতে পারে, যাওয়ার সময় দেবে, কিন্তু আসার সময় কিন্তু পাসপোর্টটা দেয় নাই, ওটা হারিয়ে গেছে, এরকম করেছে। কিন্তু জেল কাটাটা অনেক কষ্ট, জেল কাটা। সেখানে কি রকমের কষ্ট, মানে কষ্ট অনেক বলছিলেন, কোন ধরনের নির্যাতনের শিকার আপনি হয়েছিলেন? কষ্টর তো শেষ নাই। কষ্ট বলতে গেলে পৃথিবীতে বরাবর মালয়েশিয়ার জেলের মতো জেল আর আছে কিনা আমার জানা নাই, এইরকম কষ্ট। আচ্ছা, এবারে খাবারটা বলবো কি, থাকারটা বলবো কি, কোনো কথাই বলতে পারে না। যতদিন আপনাকে সাজা দেবে, বাড়িতে একটা টেলিফোনও করতে পারবেন না। আচ্ছা, আপনি গেলেন কিভাবে? মানে আপনি যে সেখানে গেলেন, তো যে আপনাকে কষ্টের মধ্যে যে পড়তে হলো, কিভাবে গেলেন আপনি ওই পর্যন্ত, কিভাবে গেলেন? যাওয়ার সময় তো ট্রলার গেছিলাম। ট্রলার গিয়েছিলেন, মানে কত টাকা দিয়েছিলেন, কার সাথে কথা হয়েছিল, কয় টাকা দিতে হবে বলে দিতে, তারা কয় টাকা চেয়েছিল, কিভাবে, কোন কাজের জন্য আপনাকে নিচ্ছিল? না, আমাদেরকে এরকম বলেন, আমাদেরকে মনে করে একটা গ্রামে এই অনেকগুলো এরকম ছোট ছোট দালাল থাকে, আমরা তো জানতে পারি না। সাধারণ মানুষ হিসেবে কথা বলতে, ভাই মালয়েশিয়া যেতে পারবেন একজন সহসে, কিচ্ছু লাগবে না, 2-3 দিন পরে চলে যেতে পারবা, তোমার টাকা পয়সা দেওয়া লাগবে না, এখানে যে 2 লক্ষ টাকা দিলে হবে, যেতে পারবা, এখানে যাইলে তো কাজ করতে পারবা, অনেক লোক আছে, এটাই অনেক কিছু বলে নিয়েছে। আমি হঠাৎ করে কয়েকদিন ভাবছি যাই নাই, যেহেতু আরো অনেক লোক যাচ্ছে, আমি বাসাতেই বলি নাই আমি যে মালয়েশিয়া যাব। কিন্তু ওরা কিন্তু বলছে তোমার টাকা দেওয়া লাগবে না, কিচ্ছু দেওয়া লাগবে না, আমরা ব্যবস্থা করে দেবো সবকিছু, তুমি খালি চলে যাও। আর ওইখানে পৌঁছে গেলে আপনাকে যদি ফোন দেয়, বাড়িতে কথা বলবা, টাকা দিবে, আর কোনো সমস্যা হবে না। সেই সময় কিন্তু আমার বাড়িতেও টাকা ছিল না, আর্থিক অবস্থা অনেক খারাপ। এই গেছি, ওরা প্রথমে কক্সবাজার নিয়েছে, কক্সবাজার থেকে আবার টেকনাফ নিয়েছে, টেকনাফ থেকে আবার রাজ বর্ডার শাহপুদ্বীপ কয়, ওইখানে নিয়ে গেছে, 2 দিন ওই জায়গায় রাখছে। আর 2 সন্ধ্যায় বলে হয়তো আজকে বর্ডার গার্ড থাকবে না, ওরাই জানে, আমরা তো জানি না। ওরা বলছে আজকে বর্ডার গার্ড থাকবে না, আজকে ফ্রি আছে, আজকেই উঠে দিই। প্রথমে একটা ছোট্ট নৌকা দিয়ে উঠেছে, ওইখানে আবার একটা বড় শিপে উঠেছে, রাখছে এখানে 2-3 দিন। প্রত্যেকদিন লোক সন্ধ্যা হলে লোক নিয়ে আসে এখানে উঠাই। হঠাৎ করে 7 দিন পর কয় কবে আজকে ট্রলার সাইডে দেবে সন্ধ্যাবেলায়। ঠিক 4টা মতো হয়েছে, বর্মান নেভি এসে ওই বোটটা আটকে ফেলেছে। আজকে তো অস্ত্র টস্ত্র ধরছে সবাই রে, আমরা মনে করছি আজকে এতে মরে যাবে, কারণ ওরা অস্ত্র ধরছে, আমরা অনেক ভয় পাইছি। এই বেল ঢুকার কিছু 10-20 মিনিট আগে এরকম টাইমে আরেকটা ছোট্ট ট্রলার ডেকে ওইখানে উঠে দিছে। ওইখানে আছিল মনে করো 200-300 লোক, ওই ছোট্ট বোটে ছিল 200-300 লোক, প্রায় 600-র উপর হবে একটা ছোট্ট বোটে। সবাই উঠেছে, বোটটা মনে করে ডুবে যাবে এই অবস্থা। এই অবস্থা দিয়ে নিয়ে নিছে, খাবার দাবার খেয়ে দেয় নাই। মানুষ অল্প অল্প কিছুটা 200 টাকার করে খাওয়ার নিয়েছিল, যার যারটা টাকা আগে, কিন্তু খাইতে দেয় নাই। অনেক কষ্ট করে তাহলে আমি পৌঁছে গেছে 5 দিন পর। ওইখান থেকে আবার হাইটে হাইটে জঙ্গলে জঙ্গলে
রাইতেলে নিয়ে যায়, দিন এলে নেয় না। এরকম অবস্থা করতে করতে 10 দিন মতো লাগছে। একটা গভীর জঙ্গলে নিয়ে গেছে। ওই গভীর জঙ্গলে নিয়ে এখানে অনেকগুলো বড় বড় টাম্বু টাকি টাকি লোকজন, অনেকগুলো দালালের লোক আছে এখানে রাখছে। রেখে আবার দালালে এখানে মারামারি দিছে। আরেক দালালে কয়, এগুলো আমার লোক। ও বলছে এগুলো আমি কিনে নিয়েছি। ওদের ভিতর অনেক সমস্যা। তারপর আমাদেরকে রেখে দিছে। 1 মাস পর হয়েছে, একবার টেলিফোন করতে দিচ্ছে, টেলিফোনটা খানে দিয়ে অনেকগুলো লোকে মারধর করে। বাড়িতে এখন বলো, টাকা দিতে বলো, নাহলে জবাই করে দেবে, নাহলে মারি ফেলাবো, অনেকগুলো বলে, মারতে থাকে। ওই বিশ্বাসের টাকাগুলো দিতে হয়। তো বাড়িতে যখন ফোন করে বলবে এই নম্বরে টাকা দিতে হবে, আর গালাগালি করে, অনেক খারাপ অশ্লীল ভাষায় কথাবার্তা বলে। ওদের টাকা দিতে হবে, বিশ্বাস করে দে। অনেকের টাকা তো মেরে দে, টাকা পায় নাই, এটা পায় নাই আর কি। অনেক লোকের বলে টাকা পেয়ে গেছি, এরপরে 10-20 জন একসাথে ওরা দেখে টাকা পায়, বর্ডার খরচ করার জন্য ওরা বসে থাকে। কোন সময় ওরা বড় খরচ করবে, কিভাবে করবে, অনেক কষ্ট করে বর্ডার খরচ করে মালয়েশিয়া পার করে। তারপর ওইখানেও অনেক কষ্ট, আরেকটা করে নিয়ে যায়। জি। ওইখানেও আরেক দালালে আটকাইয়া হুম। টাকা পয়সার জন্য আবার ছাড় দেয়। তো আমরা তো বলছি ভাই টাকা তো দিয়ে দিছি। ওইখানে 2 লক্ষ টাকার কথা বলে নিয়ে যায়, 4 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, মানে ওরা যা চায় তাই দিতেই হবে। কারণ এটা কোনো আর সীমাবদ্ধ থাকে না। ওদের হাতে যখন মানুষটা যায়, টাকার কোনো আর সীমাবদ্ধ থাকে না। ওরা যা দাবি করে তাই দিতে হবে, জি। করার কিচ্ছু নাই।